কিছু মিলে আমরা স্যারের নেতৃত্বে আমরা সামনে কাজ করে যাব। তো এই মুহূর্তে স্যার আমাদের বক্তব্য রাখবো। সবাই করতালি মাধ্যমে স্যারকে সামনে যাবে। ধন্যবাদ আপনার কাছে। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আসলে মন্ত্রের মতো আপনাদের বক্তব্য শুনেছি, শহীদুজ্জামান সুমনের বক্তব্য শুনেছিলাম। আমি আসলে অত বক্তব্য দিতেও পারি, যারা পুরনো লোকজন এখানে নাই খুব একটা, যদি থাকতে বলতো যে আসলে স্যারকে কথা বলেন, আসলে কথা বলতেও পারি। তবে আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনারা যারা ফ্রন্টলাইনার আছেন আপনাদের কাজ যেন সহজ করতে পারেন, গ্রাহকের সেবা ঠিক মতো দিতে পারেন, আপনাদের পিছনে আমি কাজ করি। ঠিক আছে, আপনাদেরকে বিভিন্ন পলিসি দিয়ে কাজগুলো করে থাকি আমি। বাট আমি এখন একটু আপনাদেরকে একটু, যেহেতু আপনার প্রগতি লাইফে আসলে আমার প্রফেশনাল লাইফে সব থেকে বেশি সময় ওখানে কেটেছে। আমার প্রথম জীবনের বিমাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে প্রথম চাকরি ছিল প্রগতি লাইফে। ওখানে 8.5 9 বছর ধরে কাজ করেছি। এরপরেই যখন প্রগতি লাইফের পারমিশন পেল 99 সালে, তখন শেখক স্যার যখন প্রথম এই কোম্পানি মানে প্রগতি লাইফের এমডি হিসেবে মনোনয়ন পান, বোর্ড নিয়োগ করে, তখন নিয়ে আমাকে যোগাযোগ করেন। তখন আমি ডিজিটাল লাইফের গ্রুপ ডিপার্টমেন্টের হেড ছিলাম। তো আমি আসলে মোস্টলি আমি কর্পোরেট বিজনেস করেছি, আমি গ্রুপ বিজনেসটাই করতাম। বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং ডিজিটাল লাইফে যেরকম ফিল্ডের সঙ্গে মাঝে মাঝে প্রোগ্রামে যেতাম, তো ওইটুকু অভিজ্ঞতা ছিল। বাট মেনলি গ্রুপ বিজনেস কাজ করা, প্রগতিতে এসে শুরুতে গ্রুপ বিজনেসে কাজ করেছি। বাট যখন জয়েন করেছিলাম 99 সালের 1 নভেম্বর প্রগতি লাইফে, তখন প্রগতি লাইফের রেজিস্ট্রেশন হয় না, জন্ম হয়। তারপরেও বিশ্বাস ছিল যে এই কোম্পানিকে আমি গড়ে তুলতে পারবো। শেখক স্যারের নেতৃত্বে আমি 3rd এমপ্লয়ি ছিলাম। আমার কাজ ছিল প্রোডাক্ট ডেভেলপ করা, ডকুমেন্টসগুলো রেডি করা। ফার্স্ট মাস ধরে শুধু প্রগতিটা কীভাবে কাজ করে সেই কাগজপত্র রেডি করি। পরে 11 এপ্রিল 2000 সালে কাজ শুরু হয় এবং কাজ শেষ করেছিলাম আমি অ্যাজ এ অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ বিজনেস। 31 ডিসেম্বর 2014 সালে আমার শেষ কর্মসূচি ছিল প্রগতি লাইফে। আদিম ভাই জয়েন করার আগে আমি এমনি চার্জে ছিলাম। তো এই হলো আমার প্রগতি লাইফের জার্নি। বাট আমার অনেক সময় কেটেছে ওখানে। আমি ওদের মঙ্গল কামনা কখনোই প্রগতির ওদের বললো যে প্রগতির পাশাপাশি অফিস দিতে চাই, আমি ওরকম মনে করি না কখনো। আমি যখন প্রগতি থেকে যখন গার্ডিয়ান লাইফের সিও হিসেবে জয়েন করি 1 জানুয়ারি 2015 সাল, আমি কাউকে আসলে ওইভাবে সবাইকে বলে প্রয়োজনে আসতে পারবো, আসতেই হবে, আনতেই হবে, এতে তো আমি বিশ্বাসী। আমি মনে করি বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, অনেক বেকার গোষ্ঠী আছে। আমার কাজ হচ্ছে কাজের প্ল্যাটফর্ম তৈরি করা এবং ওই সময়ের জন্য বেস্ট প্ল্যাটফর্ম তৈরি করা, সেটা মানুষ তার প্রয়োজনে কাজ করবে। এটাই হলো বড় কথা, জোর করে কাজ করানো যায়। তো আমি ওরকম ভ্যালু অ্যাডেড প্ল্যাটফর্ম তৈরি করে কাজগুলো করা শুরু করেছিলাম গার্ডিয়ান লাইফে। ওখানে আমার 6 বছর আমি কাজ করেছিলাম। মানে 2020 সালের একই অবস্থায় 31 ডিসেম্বর পর্যন্ত ওখানে কাজ করি। 1 তারিখে আমি এখান থেকে বেরিয়ে যাই। আসলে ওটা অন্য ইস্যু ছিল, আমি কাজ করতে ইচ্ছা করছিলাম না। আমি আসলে অগাস্ট সেপ্টেম্বরে 14 সেপ্টেম্বর আমি ভাই বোর্ডকে ইমেল করলাম যে আমি আর কাজ করবো না গাড়ি। আমার টার্ম শেষ হচ্ছে 31 ডিসেম্বর, আপনারা এর মধ্যে সিও রেডি করেন, আমি 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করতে চাই। আর কিছু ইস্যু ছিল সেগুলো আমি বলবো এটা রিজলভ না হলে আই উইল নট কন্টিনিউ, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ইমেল টু দ্য বোর্ড, আমি আর কাজ করবো না। তো যাই হোক, বোর্ড আমাকে অনেক কষ্ট, তারা চেষ্টা করেছিল, আমি অন্য কারণে আমি করি, বাট দে আর গুড। আমি যখন আপনার কোনো গাড়ি আছে কিনা, আমার কোনো গাড়ি, ঠিক আছে, আপনার তাহলে গাড়িটা রেখে দেন, যতক্ষণ চাকরি না হয় গাড়ি ব্যবহার করেন, ড্রাইভার ফুয়েল সব কোম্পানি। আমার ব্যবহার করা যত কম্পিউটার ল্যাপটপ যা ছিল সব বলছে আপনার বাসায়, আমার বাসায় পাঠিয়ে দিয়েছে।
যে বিষয় এটা আপনার জিনিস অন্য কেউ হাত দিবে না। আপনার টেবিলে যা আছে, ডেস্কে যা আছে, যেগুলো আপনার টাচ আছে সেগুলো অন্য কোনো সিও এসে কাজ করবে না। আপনার আমি বাসায় এটা পাঠিয়ে দিচ্ছি, এটা আপনি রাখেন বাসায়, আপনি ব্যবহার করেন, আপনার বাচ্চার ব্যবহার যাই হোক। এটা অনেক রেসপেক্ট করছে তারা আমাকে, এবং আমাকে যত পেমেন্ট প্রায় 6 বছরের মাথায় আমাকে প্রায় 1 কোটি টাকা আমাকে বেনিফিট দিয়ে আমাকে ফেয়ারওয়েল দিয়ে আমাকে ই করেছে। অনেকে ভিডিও আমাদের ফেসবুকের ঢুকতে দেখবেন যে ওই সময় মানে কত বাচ্চাদের কান্নাকাটি, বাচ্চা মানে যারা আমার সঙ্গে কাজ করবে, বাচ্চা এগুলো এই কারণে যে তারা আসলে সন্তানের মতো তারা অনেক কান্নাকাটি করেছে। আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো সামটাইমস আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, যদি আপনি কোনো এথিক্স এবং কিছু মানে প্রিন্সিপালস বিশ্বাস করেন, কিছু কিছু জায়গায় আপনি কম্প্রোমাইজ করতে পারবেন। সে যত ভালো প্ল্যাটফর্ম হোক না কেন, কিন্তু আপনি যদি কিছু কিছু জায়গা আছে যেখানে কম্প্রোমাইজ করতে পারেন। আমারও সেরকম হয়, কিছু জায়গায় মাথায় একটু পাগলামি আছে যে যখন কোনো যেখানে আমি কম্প্রোমাইজ করতে পারি না সেখানে আমি আসলে কাজ করি। তো যাই হোক, আমার ওই অবস্থায় খুব ভালো সময় কেটেছে। আমার 3 মাস পেয়েছিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওই সময়টা আমার একটা খুব ভালো সময় ছিল। ওই সময় আমার বাবার সঙ্গে সময় দিতে পেরেছিলাম। বাবার লাস্ট 1 মান্থ মানে বাবার সঙ্গে সময় দিতে পেরেছিলাম, এবং বাবা 26শে জানুয়ারি, জাস্ট আর কয়েকদিন পরে 26শে জানুয়ারি 2021 সালে উনি ইন্তেকাল করেন। আমার খুব ভালো লেগেছে যে বেশ আমি গ্রামের বাড়িতে যে আমি আমার বাবার সঙ্গে শেষ করা দিন আমি খুব সুন্দরভাবে ফোকাস করে বাবার সঙ্গে থাকতে পেরেছিলাম, এবং বাবার তিরোধানের পরে আত্মীয় স্বজনদের সঙ্গে খুব সুন্দরভাবে যে পারিবারিক যেসবগুলো অনুষ্ঠানগুলো থাকে, আমি আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর আসলে শ্রেষ্ঠ মানে প্ল্যানকারী, উনি ওনার প্ল্যান থেকে আমরা ই করতে পারি না। আমাকে খুব আমার জীবনে খুব ই লাগে যে আমার কখনো চাকরি করতে এসেছি যখন 82-তে 83-তে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এরপর থেকে আসলে দেশের কম মানে বাবার কাছে ওইভাবে থাকার সময় আর পাই না। তো আল্লাহর ইচ্ছা ওই সময়টা আসলে এক নাগাড়ে প্রায় 1-2 সপ্তাহ মতন আমি বাবার সঙ্গে ছিলাম লাস্ট দিনগুলো, এবং পরবর্তী দিনগুলোতেও মার সঙ্গে, এখন মা আছেন আলহামদুলিল্লাহ, মার সঙ্গেও সময় দিতে পেরেছি। ওটা এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহর প্ল্যান শুনে আসলে আমাদের কোনো প্ল্যানে মিলে যাবে, বাট আমি ভেরি হ্যাপি। এর মধ্যে ধরুন বেঙ্গল তখন এনআরবি গ্লোবাল লাইফ নাম ছিল। তো আমাকে যখন কয়েকবার, এর আগে অনেকবার চেষ্টা করেছিল, আসলে কখনো ই করেনি, বাট কয়েকজন ডিরেক্টর আমার অনেক আগে পূর্ব পরিচিত ছিলেন, একদিন জসিম স্যারের কাছে নিয়ে গেলেন। তো উনি বলেন যে আমার কোম্পানিতে প্রায় শেষের দিকে বন্ধই করতে হবে, কী করা যায় বলেন। তাই না, তখন আমার একটা ইচ্ছা, আমি বলেছিলাম কোম্পানির নাম পরিবর্তন করতে। এনআরবি গ্লোবাল দিয়ে এটাকে বুঝ করতে পারবেন না, কারণ আমি যখন গার্ডিয়ানে কাজ করেছিলাম, কিছু এক্সাম্পল দিলাম যে গার্ডিয়ানের নামে কেউ চিনত না। পরে যখন এপেক্স ব্র্যাককে যখন পাশে নিয়ে আসলাম, ওই লোগোটা ইউজ করে ওটাই আমার ব্র্যান্ডিং করার পরে দেখুন যে ব্যবসা শুরু হয়ে গেল। এপেক্স নাম থেকে গার্ডিয়ান লাইফের নিচেই এপেক্স ব্র্যাকের স্কোয়ারের নামটা লেখা আছে। ওটা আমি 2015 সালে এপ্রিলে ভর্তি বললাম যে উই ওয়ান্ট টু ইউজ দিস লোগো, কারণ মানুষ জানতে চায় বেঙ্গল গার্ডিয়ান কার। যখন তারা এপেক্স স্কোয়ার দেখে, কিছু লোক পছন্দ করে, তারা নিশ্চয়ই এটাকে যারা বেঙ্গল মানে স্কোয়ার এপেক্স ব্র্যাককে পছন্দ করে, তারা সহজেই গার্ডিয়ানকে পছন্দ করে। ঠিক এটাই আমি বললাম যে বেঙ্গল যেহেতু আছে, এবং বেঙ্গলের একটা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কেবল অপারেশন যাবে, তখন অপারেশন শুরু হয়নি। আমি তো মার্চের কথা বলছি, 29শে মার্চ যাত্রা শুরু করেছিলাম। তো উনি খুব রাজি হলেন, এবং পরবর্তীতে আমি যখন ফাইনালি ওনারা মানে আমাকে বলেন যে একটু নাম দিলে হবে না, আপনি জয়েন করেন। আমি বলেছিলাম স্যার আমার তো যে স্যালারি সেটা আপনি দিতে পারবেন কিনা আমার খুব সন্দেহ আছে। তো মানে ব্যাপারটা উনি বলেন যে ঠিক আছে কাগজ পাঠান, আপনি দেখি না আমরা আলোচনা করে দিই। ঠিক আছে, কিছু দরকার নেই স্যার, আমি যা পেতাম সেটাই আপনাকে শেয়ার করি। তো ওনারা অবশ্য পরে এটাকে অ্যাকোমোডেট করেন, সাহসী পদক্ষেপ আমাদের জন্য ছিল। তো যা হোক, যেভাবে হোক এখানে যখন জয়েন করলাম, অনেকটা একবার স্ক্র্যাচ থেকে বলে যে নেগেটিভ থেকে শুরু করা। আল্লাহর অশেষ রহমত যে আমরা এই 4 বছরে একটা ভালো পজিশনে চলে এসেছি। এখানে সুযোগ হয়েছে আমার কাজ করা ইসলামী শরিয়া অনুযায়ী, এই প্রথম কাজ করা বেঙ্গলে, কারণ আমার এর আগে 30 বছরের অভিজ্ঞতা ছিল, কিন্তু কনভেনশনাল কোম্পানিতে কাজ করেছি। যদিও সে প্রগতিতে একটা উইং আছে, ইসলামিক উইং, বাট নামটা অবস্থায় ওটা কোনো জানি না এটা কী হবে, আমি আল্লাহ মাফ করি। কিন্তু আমি যখন এখানে কাজ করা শুরু করলাম, তখন আমার শরিয়া বোর্ডের কাছে আসলে আমারও কথা ছিল, শরিয়া বোর্ডে আমাকে বললো নামটা অবস্থায় শরিয়া করবেন না, আসলে প্রকৃত শরিয়া করতে চাই। আমি ওনাকে বোর্ডলি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম না আমরা
শরিয়া যখন করতে চাই পূর্ণাঙ্গ শরিয়া করতে চাই, আমরা মুনাফিকি করতে চাই না। আবার এই কাজের মাধ্যমে পরকালে আমি যেন বেহেশতে হারা না হই। কথা কি বুঝতে পেরেছেন? আমার এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমি কি আমার চিরস্থায়ী আখিরাতকে হারাবো না। তো ওনাদেরকে বললাম যে পূর্ণাঙ্গ এই দিলাম যে আমরা ফুল সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে, আমাকে বেস্ট প্র্যাকটিসে দিতে। তখন ওনারা আমাদেরকে বললেন, ওনারা খুব কনফিউজ ছিল পারবেন কি। যাই হোক, ওনারা যখন দিলেন আমি বোর্ডের সঙ্গে বসেছি, আমার ম্যানেজারের সঙ্গে বসেছি। ফাইনালি উই এগ্রিড যে যা হয় হবে, আমরা শরিয়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবো। আল্লাহ যদি বরকত দেয়, অল্পতে অনেক বরকত হবে, অল্পতে আমাদের অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। মানুষ অনেক পয়সা ইনকাম করলেও ভালো থাকে না। সো সেরকম একটা মন মানসিকতার মধ্যে দিয়ে একটা বেঙ্গলের কাজ শুরু করেছে। আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথম দিকে যেভাবে প্রোডাক্টগুলোকে রিস্ট্রাকচারিং করতে হয়েছে, আমাদের বিমা দলিলটাকে চেঞ্জ করতে হয়েছে, আমাদের ওয়েবসাইট, আইটি প্রোগ্রামিং, এভরিথিং ইজ চেঞ্জিং শরিয়া কমপ্লায়েন্স করার জন্য। তো এর মধ্যে দিয়ে আমরা যেহেতু ইন্স্যুরেন্স জানি আর শরিয়া জানে, আমাদের মুফতি আছেন, দুজনে মিলে আমরা এটাকে প্রতিনিয়ত রিসার্চ করতে সঠিকভাবে করার জন্য। কারণ আল্লাহ কাছে সবসময় আমাদের প্রতিদিনের যেরকম 5 ওয়াক্ত নামাজের প্রেয়ার যেতে হয়, পার্ট অফ মাই প্রেয়ার থাকে, আল্লাহ আমার দায়িত্ব যেভাবে সঠিকভাবে পালন করতে পারে। কারণ আমি যেন কোনো ভুলভাল রাস্তায় না যাই, আমি যেন কোনো মুনাফিকের ভিতরে না পড়ি, কোনো মানুষের ঢোকার মধ্যে যেন না পড়ি, আমাকে সেই জ্ঞান দিই আল্লাহ, আমি সেটা এবং সেগুলো পরিপালন করতে পারি। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের প্রেয়ারও যদি থাকে এরকম, তাহলে সবাই মিলে একটা, আমার একার পক্ষে সম্ভব না, একটা ভালো কিছু করতে হলে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? যদিও এর আগে অনেক বক্তা বলেছেন ইন্স্যুরেন্স পেশা নিয়ে অনেক ধোঁয়াশা আছে, অনেক নেগেটিভ কথা আছে, বাট আমি যখন শুরু করেছিলাম আমারও এরকম অনেক শুনতে হয়েছে। আমার খুব পছন্দের পেশা, খুব ইচ্ছা করে এসেছি, তাও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে 82 সালে এরশাদ আসে এবং আমার 91 সালে 91 সালে আমি ইউনিভার্সিটি বের হই। পুরোটা এরশাদের সময় ছিল। এরশাদ 90 সালে 6 ডিসেম্বর এরশাদের পতন হয়। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ, ভাইবা পরীক্ষা বাকি আছে। সো এরশাদের সময়টার কারণে আমার 4 বছরের কোর্স থেকে 7.5 বছর পড়তে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এটা আল্লাহর ইচ্ছা যে ওই 7.5 বছর পড়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যতটা ভালোবাসতে পেরেছি, বন্ধু বান্ধবের সঙ্গে যতটা ভালো সময় কাটাইতে পেরেছি, এখনকার ছেলেমেয়েরা আবার তা পারে না। ওরা 4 বছর 4.5 বছরে বেরিয়ে যায়, ওদের ভিতরে বন্ডিংটা কম হয়। কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ডিংটা আরও স্ট্রং, কারণ ইউনিভার্সিটি বন্ধ একসঙ্গে 3-4 মাস ধরে বন্ধ থাকে। ওই সময় বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে পড়াশোনা করা, বিভিন্নভাবে একটা সময় পাস করেছি। তো আমাদের ফ্রেন্ডশিপ ইজ ভেরি স্ট্রং ফ্রেন্ডশিপ। আমরা ডিউ83 একটা ফাউন্ডেশন আছে, প্রায় 7-7 বন্ধু বান্ধব আমরা প্রায় মিট করি। আমাদের আগামী 7ই ফেব্রুয়ারি আমাদের একটা পিকনিকও হয়, প্রতি বছর 1-2 করে গেট টুগেদার হয়। অনেকেই হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে, আমাদের সরকারি বন্ধুরা সরকারি চাকরি করতো, অনেকেই পিআরএলে গেছে। আপনারা জানেন যে জাস্ট ইমিডিয়েট পাস্ট আইজিপি যে মাইনুল ছিল, মাইনুল আমার চাকরি, সবাই এখন রিটায়ারমেন্টের দিকে চলে যাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ এই পেশাতে আসতে যারা একসময় আমাকে পাগল বলতো, একসময় বলতো যে তোর ভুল সিদ্ধান্ত নিয়েছো, ইন্স্যুরেন্সের লোকজন তোর মুখের ধুলাই করেছে, যা তোমরা বিশেষ ওর জন্য বললো। আমি বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, ফাইনাল পরীক্ষার জন্য ওয়েট করছি, মিলেই কাজ পরীক্ষা দিচ্ছিলাম। কিন্তু এখানে জয়েন করার পরে, ডেল্টা লাইন জয়েন করার পরে যখন আমি দেখলাম যে আসলে পেশাটা অনেক খারাপ বলে, আমি যেহেতু ইউনিভার্সিটি থেকে এসেছি সমস্ত কাগজগুলো পড়েছি, কিংবা আইন পড়েছি, আইন তা দিয়ে পড়ার পর দেখলাম কোনো খারাপ কিছু নেই, খারাপ বলে কেন। যেমন শাহাদ আহমেদ চৌধুরী, যিনি দেখলেন ফার্স্ট প্রথম অ্যাকচুয়ালি আমার খুব লাকি এইভাবে জন্য বলি যে আমি বাংলাদেশের 3 অ্যাকচুয়ালি এবং 4টা অ্যাকচুয়ালি আছে, ওনাদের সঙ্গে খুব এতগুলোভাবে কাজ করার সুযোগ পেয়েছি। শাহাদ আহমেদ চৌধুরী, শেফাক সাহেব, আমাদের যিনি প্রোগ্রেসিভ লাইফের এমনি ছিলেন, এগুলো তো আমার প্রায় 12 বছর এক টানা এমডি মানে অ্যাকচুয়ালি সুপারভিশনে কাজ করার সুযোগ পেয়েছি। আমার রিপোর্টিং বস ছিল অ্যাকচুয়ালি। তো আমি লাকি যে ওনাদের মতো জ্ঞানী বুদ্ধিমান লোকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যেটা আমার লাইফটাকে চেঞ্জ করতে আমাকে হেল্প করেছে। তো যেটা বলছিলাম যে এই পেশাতে আসার কারণে এখন বন্ধুরা অনেকে রিটায়ারমেন্টে আছে, বাট আমি কিন্তু সিও হিসেবে কাজ করছি এবং আল্লাহ যদি সুস্থ রাখে আমি 67 মানে আরও 8 বছর এখানে এই পেশায় কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর ইচ্ছা যে কে কোথায় কীভাবে কাকে নিবে। একসময় যারা আমাকে বোকা বলতো তারা বলে যে এখন কি ভালো কাজ করছে। হ্যাঁ, আমার সঙ্গে আমার এক বান্ধবী জয়েন করেছিল এই পেশা থেকে। আমরা যখন মনে আছে যখন একটা সিভি ড্রপ করেছিলাম
ঢাকা ইউনিভার্সিটি পোস্ট অফিসের মধ্যে লাল বক্সের মধ্যে আমি আমার এক ফ্রেন্ড দুজনেই চাকরি ডেল্টা লাইফে আমাদের টেস্ট হয়ে গেল দুজনে লাকিলি যে হ্যাঁ আমরা দুজনেই ফার্স্ট ক্লাস পেয়েছিলাম দুজনেই দেখি চাকরি হয়ে গেল ডেল্টা লাইফে আবার একসময় দেখি ওভার কন্টিনিউ করলো বিসিএসটা কন্টিনিউ করলো ওর বিসিএস হয়ে গেল ফরেন সার্ভিস ওর ছেড়ে চলে গেলো ফরেন সার্ভিস অবশ্য পরবর্তীতে ফরেন সার্ভিস ছেড়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো ও শিক্ষকতায় আছে আমি আছি এই পেশা এখনও বলে যে ডাক্তার দিয়েছি বলে যে তখন তুমি ভালো কাজ করেছো আমি তো শিক্ষকতা করতে করতে হাঁপিয়ে গেলাম আর তো কিছু নেই প্রফেসর হওয়ার পরে আর কিছু নেই এখানে প্রফেসর তো আমরা এখন ও আমাকে বলে যে না বিভিন্ন প্রোগ্রাম দেখার বলে না ইন্স্যুরেন্স থাকলে বলে আমি হতে পারি তো যাই হোক অবশ্যই হতে পারতো খুব ভালো ইন্টেলিজেন্ট ভেরি বুঝতে পারছেন ফরেন ইউনিভার্সিটিতে বিসিএস হয়েছিল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে নিশ্চয়ই ও অনেক সেই মেধা আছে বলে সে করছে তো যাই হোক আমি এই পেশাটাকে ভালোবেসে বুঝে ভালোবেসে কাজ করি সুতরাং আমার মাথার ভিতরে কোনো দ্বিমত নাই তো খারাপ বলে আমি এটা স্বীকার করি পেশা খারাপ না আমরা এখানে কাজ করি আমাদের ভিতরে কেউ কেউ খারাপ কাজ করে যার জন্য আমাদের বদনাম আমি ওরকমই বলি যে হ্যাঁ এই পেশাতে অনেক খারাপ মানুষ আছে বাট আমি খারাপ না ঠিক আছে কারণ আপনারা বলতে পারেন না সেটা আপনাদের বিষয় আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের কথা কাজ আচরণ এবং ওয়াদার মধ্যে যদি কোনো ফারাক না থাকে আপনারা বুক উঁচু করে বলতে পারবেন কি ইনশাআল্লাহ আমি ওদেরকে পছন্দ করি যারা নিজের আত্মবিশ্বাস আমি সবাইকে চেঞ্জ করতে পারবো বাট আমি আমাকে চেঞ্জ করতে পারবো এবং আপনি যে কাজটা করবেন নিজের সিদ্ধান্তে কাজ করবেন হার জিত যাই হোক নিজের সিদ্ধান্ত তাহলে হয় কি কখনো দোষ দেবেন না কাউকে তোমার জন্য আমার সবসময় আমরা বলি তোমার জন্য আমার জীবন নষ্ট তোমার জন্য আমার এই ওর জন্য আমার কোনো দোষ নেই আমি তো খুব ভালো মানুষ কিন্তু অমুকের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল অমুকের জন্য আমার ইনকাম নষ্ট তোমাকের জন্য এই হয়েছে তেমন হয়েছে সবার তাহলে অন্য মানুষের জন্য আমার ধ্বংস হয়েছে ভাই কেউ কি তোমার দায়িত্ব নিচ্ছে না যে তোমার সাকসেসফুল মানুষ বানাবে যদি কেউ করে থাকে হ্যাপি সুমন সাহেব যদি আপনাকে হেল্প করে ইউ শুড বি হ্যাপি ওনারা যারা লিডার আছেন যদি কেউ হেল্প করে থাকে ইউ আর লাকি যে উনি ওরকম একটা ভালো লিডার পেয়ে যে তোমাদের ভালোর জন্য কথা বলতেছে বাট ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন লাইফ আপনার পরিবারের দায়িত্ব আপনার অন্য কেউ নেয় না আপনার বাবা মায়ের ওষুধ কেনার দায়িত্ব আপনার আপনার বাচ্চাকে ভালো স্কুলে পাঠানোর দায়িত্ব আপনার ইনকাম করার দায়িত্ব আপনার দিস এ প্ল্যাটফর্ম আমরা বেঙ্গল থেকে একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়েছি এই প্ল্যাটফর্মে কি পাবেন না পাবেন সব আমরা বলে দিয়েছি একটা জায়গায় আমি ডিফার করি যে আমি ওই আমাদের যে নিয়ম নীতিগুলো আছে সার্কুলার বাইরে আমি কিছু করি কেউ যদি আমাকে বলে যে স্যার আপনার যদি মিষ্টি নিলে আমাকে এটা পাস করে দেন আমার চেহারা ভালো আমাকে একটু পাস করে দেন না এটা হবে না এটা যদি কেউ আশা করেন যে সার্কুলারের বাইরে কেউ কিছু পেতে চান তাহলে পরে আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না আমি আমার সঙ্গে খারাপ হবে না সে হয়তো মন খারাপ করবে মানে সে বলে যে স্যার আপনি সাইন করলে তো হয়ে যায় হ্যাঁ সাইন করলে হয়ে যায় কিন্তু আমি সাইন করবো না এই জন্য করবো না যে আমি তখন বলবে আবার আরেকজন বলবে স্যার আমাকে তো দিলেন আমাকে কেন দেন না কথা বুঝতে পেরেছে সো আমরা এখানে আমরা নিয়ম নীতির মধ্যে থাকতে চাই যার জন্য আমার এখানে যারা দু একজন গেছেন আমার টেবিলে কোনো কাগজ নেই আমার টেবিলে কোনো কাগজ রাখি না এবং সেভাবে আমার স্টাফদের মাইন্ডসেট তৈরি করি যে একটা ঘন্টা 5 মিনিট 1 মিনিট যদি আপনার কাগজটা আপনার কাছে রাখেন গ্রাহক 1 মিনিট পরে তার পেমেন্টটা পাবে এসবি হোক মেসেজ হোক ক্লেম হোক হেলথ ক্লেম হোক আমি স্টাফদেরকে এইভাবে মাইন্ডসেট তৈরি করেছি যতক্ষণ তোমার টেবিলে থাকবে মনে রেখো ততক্ষণ ওই পরিবার তাকিয়ে আছে কখন একটা মেসেজ আসবে ব্যাংকে টাকা জমা হয়েছে অ্যান্ড ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট কেউ যদি ডিলে হয় এবং তার মনের কষ্ট হয় তার অন্তরে কোনো কষ্ট পেয়ে থাকে তোমার জন্য পেয়েছে তো ওই ধরনের মানে মানসিকতা নিয়ে তুমি ওই টিএম ডেস্কে কাজ করতে ওই সার্ভিস ডেস্কে কাজ করতে হবে এইভাবে আমরা কাজ করি তো যেটা বলছিলাম বেঙ্গলে কেন কাজ করবে পেশার আপনার নিশ্চয়ই যেহেতু ইন্স্যুরেন্সে কাজ করেছেন একটা মাইন্ডসেট তো আছে আপনার যে এই পেশায় কাজ করার জন্য ওখানে যাচ্ছেন এখন সময় কম বাট আমি মনে করি যে বেঙ্গলে কেন কাজ করবেন যেটা বললাম শরিয়ার ব্যাপারটা বললামই যে গুড প্ল্যাটফর্ম তৈরি করছি যেটা বাংলাদেশে হয়তো বেস্ট প্র্যাকটিসিং শরিয়া কোম্পানি হিসেবে এটা আমরা খুব আমার মনে করি মানুষের বিশ্বাস এবং আজকে যেটা অনেক তৈরি করেছি আমরা আমাদের স্টাফ আমাদের যে প্রডিউসার যারা আছে তাদের আমরা শুধুমাত্র যে কমিশন দিই তার বাইরে আমরা টার্গেট বেস অ্যালাউন্স প্রতিটা পদের জন্য টার্গেট আছে এফ এর টার্গেট আছে ইউএম এর টার্গেট আছে বিএম এর টার্গেট আছে প্রতিটা পদের জন্য টার্গেট আছে টার্গেট না হলে সুযোগ সুবিধা কম পাবেন টার্গেট অ্যাচিভ করলে দেখবেন আপনি অনেক ভালো পাবেন
আমাদের এখানে শুধু মানে কমিশন অ্যালাউন্সের বাদেও আমাদের মোবাইল বিল আছে। সুমন সাহেব বলছিলেন যে 1 পদের জন্য মোবাইল বিল আছে এবং সেটা টপ আপ হয়ে যায়। আপনার যে নাম্বারটা আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনার মাসের শেষে সেই অ্যাকাউন্ট সেই নাম্বারে টাকা চলে আসবে। আমি জানি না আপনাদের পেয়েছেন কিনা। তো আপনাকে এই যে কমিশন অ্যালাউন্স কাউকে কোনো রিকোয়েস্ট করতে হবে না, কাউকে কোনো ঘুষও দিতে হবে না, কাউকে কিচ্ছু করতে পারবেন না, যার যার টাকা তার কাছেই যাবে। অ্যান্ড দ্যাটস এই ট্রান্সপারেন্সিটা আমরা আনার চেষ্টা করেছি। আমাদের যেখানে যে বলছিলাম যে এর বাদে আপনারা যারা কাজ করছেন ইন্স্যুরেন্সের কথা বলবেন, আমি চেষ্টা করেছি এখানে আনার জন্য আমাদের যেখানে যারা প্রডিউসার আছে এপে থেকে শুরু করে সব লেভেলের গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা আছে। এবং গ্রুপ ইন্স্যুরেন্স শুধুমাত্র মৃত্যু না, ফ্যামিলি হেলথ কাভারেজ সহ আছে। আমি জানি না, আমি আমার সেদিন কয়েকজন বলছিলেন স্যার বাংলাদেশে কেউ এরকম দেয় না, আপনি কেন দিচ্ছেন? ভাই আমরা যদি আমাদের ভালো না দেখি বাইরের লোক এসে ভালো দেখবে না কেন? আমার একজন প্রডিউসারকে বল মরছেন, অ্যাক্সিডেন্ট করছে, হয়তো মানে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, ম্যাডাম আছে কাজ করছে, ওনার হাজব্যান্ডের হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, উনি বলেন স্যার আমার হাজব্যান্ডের ভাই সব কিছুতে পয়সা লাগে। আমি যদি ওনার হাজব্যান্ডের চিকিৎসার জন্য পাশে দাঁড়াইতে পারি, ওনার পরিবারের একটা রেসপেক্ট আসবে না যে আমার বৌমা কাজ করে এই কোম্পানিতে, এই কোম্পানি আমার ছেলের সমস্ত চিকিৎসা করে দিয়েছে, বৌমা তুমি ভালো একটা কোম্পানিতে কাজ করো, বলবে না সেটা? আপনি যখন বলবেন আমার মানে আমার ওয়াইফ বাচ্চা মানে স্ত্রী প্রসব করার সময় তো বাচ্চা খাওয়ার জন্য হসপিটালে ভর্তি হয় বলে অনেক সময় এই হ্যাঁ আপনার সব প্রস্তুতি থাকে, তারপরে যদি কোম্পানি যদি সন্তান প্রসবকালীন সময় যদি একটা ফাইন্যান্সিয়াল হেল্প করে, একটা এফের জন্য 10,000 টাকার সাপোর্ট আছে, ইউনিট ম্যানেজার 12,000, ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 15,000 টাকার মতো মতো সাপোর্ট আছে। একটা মানে প্রসবকালীন সন্তান প্রসবকালীন সময় একটা সাপোর্ট রয়ে গেছে। এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা কাজ করি আমরা যেন ভালো থাকি। আমি বললাম যে এফের জন্য আমাদের কাভারেজ আছে ন্যাচারাল ডেথে 2 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট ডেথে 4 লক্ষ টাকা, পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটির জন্য আছে 2 লক্ষ টাকা, আর ফ্যামিলি হেলথ কাভারেজ আছে 50,000 টাকা। শুধুমাত্র আমার কর্মী না, কর্মী তার স্পাউস এবং চিলড্রেন সারা বছরে 50,000 টাকার মতো চিকিৎসা সুবিধা পাবে। এর বাদেও অনেক আছে ইয়াং কাপল আছেন, বাচ্চা হওয়ার সময় খরচ লাগে, সেটাও আমরা পাশে দাঁড়াইতে চাই। কারণ অনেক সময় দেখেছি যে অফিস থেকে অ্যাডভান্স নেই, স্যার আমার বাচ্চার ওয়াইফের ইয়ে আছে, ডেলিভারি আছে, কিছু অ্যাডভান্স দেন, তাই দরকার কি? আমার পলিসিতে আছে মাথা উঁচু করে বাঁচবেন আপনারা। যদি আমাদের এনএসসি হসপিটাল ভর্তি হন 10,000 টাকা পর্যন্ত হসপিটাল চার্জ করবে না, যদি বিল 10,000 মধ্যে হয়ে যায় বলে ঠিক আছে স্যার আপনি বিলে সাইন করেন চলে যান, টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। এইভাবে আমরা কাজ করি। সো শুধুমাত্র কমিশন অ্যালাউন্স না, আপনাদের জন্য 24/7 আপনাদের পাশে থাকতে পারি, সেভাবে আসলে আমরা আমাদের এই ওয়ার্ক প্ল্যানগুলো তৈরি করেছি। আমরা আমাদের প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে কথা বলতেছি, আমরা অলরেডি আইনের পর্যায়ে আছি, সেখানেও আপনাদের ইনকামের একটা অংশ, সেখানে আপনাদের যা জমা হবে তার একটা ইকুয়াল অংশ কোম্পানিও দেবে। সো দ্যাট 5 বছর 10 বছর 20 বছর পর যখন রিটায়ারমেন্টে যাবেন তখন যেন আপনার একটা 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা নিয়ে যেন আপনারা রিটায়ারমেন্টে যেতে পারেন। সো ইটস নট ওয়ান টাইম জব, ইটস গোয়িং টু বি এ পার্মানেন্ট সলিউশন। যারা কাজ করবেন এখানে তারা যেন একটা সিকিউর জায়গায় কাজ করতে পারে, তো সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা কাজ করছি। আমরা কাজ করছি আমাদের গ্রাহকদের যারা হেলথ ইন্স্যুরেন্স কথা বলবো, আমরা ইরেসপেক্টিভ অফ দ্য কাভারেজ আমরা মান্থলি যদি কোনো পলিসি নিয়ে থাকি আমরা তাদেরকেও হেলথের আওতায় আনছি। হয়তো 1500 টাকা দিয়ে 15,000 টাকার 50,000 টাকার কাভারেজ দিতে পারে। সো একটা দিন বলে গেলাম এই যে এফএতে যে এতগুলো বেনিফিট বললাম, এর জন্য বছরে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ কম্পালসারি করিনি। এই জন্যে কম্পালসারি আমাকে মনে করে স্যার জোর করে আমার টাকা থেকে টাকাটা কোম্পানি কেটে নিই, যার জন্য আমরা চাই যে আমাদের কর্মীরা সচেতনভাবে পার্টিসিপেট করুক। বছরে তাকে প্রিমিয়াম দিতে হবে 1,600 টাকা, আর কোম্পানি 1,600 টাকা এবং 3200 টাকা আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডে জমা হয়। আর এতগুলো সুবিধা এই মানে মাসে হয়তো 140 টাকার মতো আসবে, কি 141 টাকা আসবে, দিনে হয়তো লেস দেন 5 টাকা একজন কর্মী থেকে কোম্পানিতে জমা হবে, তাতেই এত সুবিধা। মোটরসাইকেল আমাকে মোটরসাইকেল চালাই, অটো রিক্সাতে যেভাবে চলে যে কোনো সময় অটো রিক্সারও অ্যাক্সিডেন্ট শুনছি, রিসেন্ট তো মারাও যাচ্ছে অনেকে অটো রিক্সার মানে যেভাবে চলে আর। তো এইগুলোকে মাথায় রেখে আসলে আমরা চাই যে কোনো কর্মী যখন অসুস্থ হয় কিন্তু হসপিটাল ভর্তি হয় আমরা যেন শুধুমাত্র দোয়া না করি, পাশে যেন তার সহযোগিতার হাত বাড়াইতে পারি, সেভাবে কাজ করতে আপনার যারা লিডার আছেন প্লিজ, আপনারা যারা এখন নতুন এসেছেন, ওটা আমি সুমন সাহেব এবং বাবার কাছে বলবো যে আপনারা যারা আছেন আমাদের এই মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, আমরা যারা সিনিয়র আছেন তাদের প্রায় 10 লক্ষ টাকা লাইফ কাভারেজ আছেন, ভ্যাকসিনেবল ডেতে 20 লক্ষ টাকার কাভারেজ আছে, হেলথ কাভারেজ প্রায় 1.5 লক্ষ টাকা, ফ্যামিলি কাভারেজ আছে যারা সিনিয়র আছে।
সো এরকম বিষয়গুলো আপনারা মাথায় রেখে জন্য আমি চাই যে এই প্যাকেজের ভিতরে আপনারা আসেন। আর যদি অন্য কথা বলি যে আমাদের এই মুহূর্তে যদি বলি যে বেঙ্গলের আমাদের যে কাস্টমারদের যে এসবি ম্যাচুরিটি দিচ্ছি আমরা অনলাইন বেস। একটা জিনিস বলি, আমরা সব কিছু ডিজিটাল, আপনি সার্কুলারগুলো দেখবেন ফিজিক্যাল পাবেন না। উই আর প্ল্যানিং টু গো ফর ডিজিটাল সলিউশন ফর এভরি প্রবলেম। আমাদের এই যে গ্রাহকদের যে টাকাটা দিই এটাও কিন্তু আমরা কিন্তু নির্বাহী রসিদও আমরা ওইভাবে কালেক্টর পলিসিটা করে জমা দিতে হয় না। এসবি কিন্তু আমরা শুধু ডিউ হলে পরে যদি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কাছে থাকে এবং কনফার্মেশন করে তার অ্যাকাউন্টে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, ম্যাচুর হলেও টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুধু দলিলটা আসবে, বাকি আমার দরকার নেই কিছু, কথা বলে কনফার্ম করে টাকাটা আমরা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা প্রসেসটাকে খুব সিম্পল করতে চাই, কারণ এটা আমি মানে এখন তো ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন হচ্ছে, সুতরাং আমার রিসিপ্টের দরকার, রিসিপিংয়ের দরকার কি, রিসিপিং দরকার নেই। আমার তো স্টেটমেন্ট আছে কার অ্যাকাউন্টে টাকাটা গেছে। কেউ যদি অস্বীকার করতে চায় যে আমি টাকা পাইনি বা তোমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে দেখো টাকা তোমার পেয়ে চলে যায়, বাস আমাকে ট্রাস্ট করবে সিস্টেমের উপরে, শুধু ফিজিক্যালি না। দেখেন মানে সারা বিশ্বের ব্যবসা হয় টেলিফোনের উপরে। এই চট্টগ্রামের খাতুনগঞ্জে যেয়ে দেখেন, ওখান থেকে ওই হয়তো ঢাকা থেকে রংপুর থেকে চিরাংতে ফোন করতেছে যে ভাই আমার এত টন মাল পাঠিয়ে দেন, এরা দেন টাকা ভেড়ে পাঠিয়ে দিচ্ছে, তারপরে টাকা পাঠিয়ে দিচ্ছে, কোনো ডকুমেন্ট নেই, জাস্ট ফোনে কথা বলছে, ফোনে পাঠিয়ে দিচ্ছে। এই যাতে বিশ্বাস আস্থার জায়গা তৈরি হয়, আমরা চাই যে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এরকম একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা নিয়ে জন্য কাজ করি এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। তো যাই হোক, আমরা আজকে অনেক আড়াইটা বেঁচে গেল, আমার সাথে একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, ওটা কি জন্য বলে, এটাকে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, থিয়েটার ইনস্টিটিউট, হ্যাঁ রাইফেল ক্লাব। তো ওখানে আমাদের প্রায় 200 জন কর্মীদের নিয়ে ফখরুদ্দিন আসিফের নাম শুনেছেন কিনা আপনারা জানি না, ওরা ট্রেনিং দিয়েছেন কিনা জানি না। ফখরুদ্দিন আসিফ যে পাওয়ার ট্রেনার, ওনাকে আমরা ইউজ করি মাঝে মাঝে, বেশ অনেক টাকা খরচ করতে হয়, প্রতিটা টিভি প্রায় লাখ টাকা আমার খরচ করতে হবে, আজকেও প্রায় ওরকম খরচ করতে, বাট আমি ওটা ভয় পাই না, অতটা আমি ই করি, কারণ আমার কর্মীদের নলেজ দরকার, কর্মীদের মাইন্ডসেট দরকার। এই টাকা আমরা যদি ব্যবসা করতে পারি, কর্মী যদি ভালো থাকে, এই টাকা কোনো ব্যাপার না, কিন্তু কর্মীরা যেন কর্মক্ষম হয়। আমি ট্রেনিংয়ে বিশ্বাসী, আমি মেধা উন্নয়নে বিশ্বাসী, আমি মানে কি বলবো যে মানে একটা দক্ষ জ্ঞানী কর্মী তৈরি করতে আমি বিশ্বাসী। কারণ এটা নিয়ে এর বাইরে হয় না, কারণ মিথ্যা অনেক সময় সেই জ্ঞানের অভাবে আমরা অসত্য কথা বলেছিলাম অনেক সময়, এগুলোকে মিটিগেট করতে গেলে ট্রেনিংয়ের বিকল্প নেই। তো যা ট্রেনিং চলছে, আপনাদের যখন এর পরবর্তীতে সময় সুযোগ ঢাকাতে আসতে পারেন, আমরা এখানে অ্যারেঞ্জ করতে পারি। মিনিমাম 100 পিপুল হলেই আমরা এখানে যে কোনো একটা হলে আমরা করতে পারবো ট্রেনিং। আমরা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রায় 12টা ট্রেনিং করছি এই ফখরুদ্দিন আসিফকে নিয়ে, কারণ আমরা এই রমজানের আগে করতে চাচ্ছি, কারণ আমার টিমটাকে আবার মোটিভেট করার। কারণ অনেক সময় আছে এই যে কাজ কথা শুনছেন, আর বাইরে যে আরেকটা কোম্পানির লোকজন কথা বলবে, তো আরেকদিকে মাথা ডাইভার্ট হয়ে যাবে। কারণ আমাদের জ্ঞানের অভাব হলে আমাকে মানে বোকা মানুষকে ডাইভার্ট করা খুব সহজ, কিন্তু জ্ঞানী এবং যারা কমিটেড তাদেরকে ডাইভার্ট করা যায় না। কারণ যদি কেউ বেঙ্গলে কাজ করে জেনে শুনে এবং সমস্ত বেনিফিট যখন তারা উল্টো যখন আপনাকে বলতে আসবে, আপনি যদি এই কথাগুলো ওনাদেরকে বুঝিয়ে বলতে পারেন, দেখবেন সেই বলে ভাই আমি তো আপনাকে বায়াত নেওয়ার জন্য বলছিলাম, এখন উল্টো আমি আপনার বায়াত নিচ্ছি। হতে পারে কিনা যে আপনাকে কনভিন্স করতে আসবে, যদি আপনি কথাগুলো বলতে পারেন, তাহলে আমি তো ভুল রাস্তায় আসতে পারি, ভাই তুমি আমার একটা রাস্তা করে দাও, আমি তোমার সঙ্গে চলে আসছি। আমি তো আসছিলাম তোমাকে কনভিন্স করার জন্য, আমি কনভিন্স হয়ে গেছি তোমার সঙ্গে কাজ করার জন্য। এবং দিস ইজ হাউ উই আর গোয়িং। বেঙ্গলের যদি শক্তি বলেন, এটাই বেঙ্গলের শক্তি, যে আমাদের কাছে যারা আসে, কারণ অনেকে বলে সার্কেলে প্রচার করেন না কেন আমাদেরকে দাওয়াত দেন। হ্যাঁ, এটা আসলে ডিরেক্টলি দাওয়াত অনেক সময় আমরা দিতে পারি না, বাট আমাদের সঙ্গে যারা কাজ করছে, আপনাদের টাচে যারা আসে, যেন চুম্বকের টাচে যেন লোহাও একসময় চুম্বক হয়ে যায়, ঠিক সেরকম আপনাদের টাচে যারা আসবে, আমি মনে করি দে উইল কাম অ্যান্ড জয়েন ইট। আমাদের কিন্তু যেটা হচ্ছে আমরা যারা কাজ করছি, আমাদের কথা, কাজ এবং ব্যক্তিত্ব, চরিত্র সেরকম মানুষ আমাকে দেখে ভালো মানুষ মনে করে। আমরা সবসময় কোম্পানির ব্র্যান্ডিংয়ের কথা বলি, বাট আমরা ভুলে যাই যে আমার একটা ব্র্যান্ড আছে, প্রত্যেকটা মানুষের ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি সমাজে ভালো না মন্দ, আপনি জ্ঞানী না মূর্খ, তো আরও অনেক কোয়ালিটি আছে, হাজি না পাজি সবই বলে, বুঝতে পারছেন। তো কিন্তু আপনার হয়তো অনেকের সামনে হয়তো বলে না যে মানে খারাপ মানুষকে আমরা বলি না। আমি যদি আবার যদি পাওয়ারফুল হয়, পলিটিক্যাল হয়,
খারাপ মানুষ হইলেও তাকে সালাম দিই, স্যার আর বসুন ভাই বসুন, বুঝতে পারছেন, খারাপকেও খারাপ বলি না। কিন্তু মানুষ কেমন সে মানুষ জানে। একটা প্রস্তাব দিলে সে আপনাকে কীভাবে গ্রহণ করবে সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব হিসেবে। ব্যক্তিত্ব কেমন? ব্যক্তিত্ব মানুষের একটা জন্মের পর থেকে আস্তে আস্তে শুরু হয়। যেসব বন্ধু বান্ধব আপনার প্রাইমারি স্কুলে পড়েছেন তারা আপনাকে চেনে, হাই স্কুলে জানে, কলেজে চেনেন, ইউনিভার্সিটি পড়ছেন, কর্মজীবনে আছে, বিভিন্ন লেভেলে বিভিন্ন লোক আমার টাচ পয়েন্ট আছে। এই টাচ যারা আপনার কাছে এসে তারা একটা পারসেপশন তৈরি করে, যে যখন বলে যে আমার বন্ধু আমার জায়গায় কাজ করো, আমার ইন্স্যুরেন্স কাজ করো, কেউ বলবে হয় খুব ভালো মানুষ, নাহলে বলবে কেউ ঠিক পারার মানুষ, কেউ বাটপার মানুষ, কেউ একটু বলবে। সো everyone has a perception, will develop a perception about it. মনে রেখেন না যে আমি খারাপ কাজ করলেও কেউ আমাকে যেহেতু বলে না আমি বড় বস, তার মানে আমি খুব ভালো মানুষ। সো এইদিকে খুব কেয়ারফুল থাকবেন। ইন্স্যুরেন্সে যারা কাজ করে তাদেরকে এই বিষয়টা খুবই গুরুত্ব দিতে হয়। আমি দেশ বিদেশে যত জায়গায় গিয়েছি আমাদের এই পেশেন্টে যতটা মানে কথা শুনতে হয় অন্য জায়গায় নাই। আমি খুব অবাক হয়ে যেতাম যে ইন্স্যুরেন্সের লোকজন মানে এত ভালো হয়। আমি যখন ইন্স্যুরেন্সে জয়েন করেছি 92-তে, যখন আমি লন্ডনে গিয়েছিলাম, সিলেটে এক ভদ্রলোক দাওয়াত করেছিল, পরে দেখলাম যে ভদ্রলোক হেলিকপ্টার চাকরি করে। আই মেট হিম, নাই আল্লাহকে জানো ভালো মানুষ। ওনার ফ্যামিলিতে নিয়ে যে আমার পরিচয় করলেন, তখন আমি বিয়ে সাথেও করি নাই। তো দেখলাম এত আতিথ্যতা করলেন এবং এতভাবে সুন্দর আমাকে টাইম দিলেন লন্ডনে। অনেক নতুন গিয়েছিলাম, ছোটো পড়ার জন্য গিয়েছিলাম। তো যাও, তো ব্যাপারটা হলো যে মানে ইন্স্যুরেন্সের লোক যে এত ভালো হয়, আপনারা যদি দেখবেন যে যারা ভালো সাকসেসফুল ইন্স্যুরেন্স পিপুল, কিছু চিট ব্যাপার আছে পয়সা বানিয়েছে কিন্তু তারা ভালো বলে কেউ জানে না। কিন্তু যারা ভালো ইন্স্যুরেন্স কাজ করে দেখবেন তারা অনেক ভালো মানুষ। আমার সেরকম ভালো মানুষ হতে চায়, ঠিক কিনা? না আপনারা কি বিরক্ত হলে কথা শোনা স্যার এইসব মানে ওয়াজ নসিহত করতেছেন? তো আসলে ওয়াজ নসিহতের বাইরে আমরা করবো, কারণ আমরা কি কেউ নিয়ত করি যে আমরা পরকালে আল্লাহ আমাকে দোজকে নিয়ে যাও? অত সারা জীবন এমন কাজ করি যেন পরকালে আজীবন দোজকে থাকে, তাই কি নিয়ত করি কেউ? তাহলে পরে তো একটু চিন্তার বিষয় আছে। যদি বেহেশত পেতে হয় তাহলে তো আমাকে ভালো কাজ করতে হবে। ওটা থেকে না ভুলে না, মানে এই কাজটা যে তার পরকালকে সামনে রাখে, তার প্রতিটা কাজকে মানে সচেতনভাবে লক্ষ্য রাখে যে আমার কথা এবং কাজকে আমার শরীয়ত বিরোধী হচ্ছে, কোরআন এবং সুন্নাহর বাইরে চলে যাচ্ছে, এর বাইরে কিছু নাই। আমি আসলে খুব আনলাকি যে আমি যে হয়তো আমার ছোটোবেলায় বাবা মা চেষ্টা করেছিল কোরআন শরীফ পড়ার জন্য, হয়তো পড়াটা হয়নি, ওইভাবে তখন হুজুরের কাছে মানে ফাঁকিবাজি করে পার হওয়া। এখন মনে হয় যেমন এই কোম্পানিতে কাজ করা শুরু করলাম, তখন বাধ্য হয়ে এখন আমাকে কোরআন এবং সুন্নাহ পড়তে হচ্ছে এবং বাংলা মানে এগুলো পড়তে হচ্ছে, আমাকে বুঝতে হচ্ছে, আমার শরীর মুক্তির সঙ্গে বসতে হচ্ছে। তখন মনে হয় আল্লাহর কাছে শুকরিয়া যে এখন বেঁচে আছে, মারাও যেতে পারে। হয়তো এমন হতো যে কোরআনকে না বুঝে ঠিকমতো আমল না করে মারা গেলে কি জবাব দিতাম আমাদের কাছে। তো এখন আল্লাহ আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা এখন সুযোগ আছে। আমরাও চাই আমরা সবাই মিলে, আমি মনে হয় যদি আমি যে 13-14 বছর যদি আমি কোরআনের শুধু পড়া না, আমাদের সাথে ভালো ভুল ইয়ে আছে, আমরা শুধু কোরআন হাফেজ দেখি, আমরা হাফেজ জিজ্ঞাসা করে যে উত্তর মানে বলতে পারে, তার তর্জমা করতে পারে। সো আমার কাছে ওটা খুব মানে আমার কাছে জানি এটা আমার মনে হচ্ছে যে এই পড়াটা আসলে খুব একটা আমার কাছে খুব ভ্যালু মনে হয় না, কারণ কোরআন হচ্ছে পড়া এবং আমল করার বিষয়। এটা কবিতা আবৃত্তি করার জিনিস, এটা পড়া, বোঝা এবং আমল করা। এটা আমলের জন্য পড়া হচ্ছে, কিন্তু আমরা আমল করি না। আমরা মনে করি যে ছোটা ফাতে বলতে পারছো দোয়া হয়ে মানেও জানি না, বুঝতে পারছেন না? তো হ্যাঁ, এটা আছে, এটা হাদিস আছে, ডেফিনেটলি দোয়া পড়লে তসবিহ পড়ার জন্য বলা হয়েছে, আমরা লোনান করার জন্য বলা হয়েছে। বাট আমি মনে করি যে ওই যেটা বলছেন 12-13 বছর যদি আমি কোরআনটা ভালো মতো পড়তাম এবং বুঝতাম, তাহলে আমার জীবনে যে ধরনের কিছু কিছু ভুল আসছে সেগুলো হয়তো আমি করতে পারতাম না। অনেক সময় আমি যখন কোনো প্রবলেম পড়েছি, আমি হয়তো ম্যানেজমেন্টের বই, MBA এর বই পড়েছি, যে ওখান থেকে সমাধান আছে, কিন্তু এই সমাধান যে কোরআন এবং হাদিসের ভিতরে আছে এটা আমার জানা ছিল। তো এখন একজন হুজুর থেকে প্রতিদিন সকালে মাঝে মাঝে সপ্তাহে 3-4 দিন আমাকে পড়ি না, শুধু ওনার সঙ্গে আমি কথা বলি, তর্জমা করি, বোঝার চেষ্টা করি আসলে কী পড়ছি এবং কী করা উচিত। সো এটা আমি চাই যে আপনারা যারা আছেন প্লিজ একটু প্রকাশ করেন। আমরা চাই এই যে বেঙ্গলে কাজ করার সুযোগ হয়েছে আমার, যদি আমার এই কাজটা যে কোরআন এবং সুন্নাহ হয়, আমি যে কাজটা করছি এবং নিয়তটা যদি থাকে যে আল্লাহর সুদমুক্ত অর্থ ব্যবস্থার দাওয়াত আমি মানুষকে দিচ্ছি, কথাটা বুঝতে পেরেছেন? নিয়তটা যদি সই হয় তাহলে আমাদের এই প্রতিদিনের কাজ, এই যে আমরা এখান থেকে বসে কাজ করছি,
এখন যে কথাগুলো বলছি এটাও আমার ইবাদতের পার্ট হয়ে দাঁড়ায়। যে আমরা একটা ভালো কাজ করে নিয়োগ করেছি, ভালো প্ল্যাটফর্মে কাজ করছি, এটা যদি দাওয়াতি কাজ হিসেবে হয় যে হ্যাঁ আমি প্রতিদিন 10 জন 20 জনকে দাওয়াত দিচ্ছি, বছরে হয়তো আমি প্রায় 1000 লোককে দাওয়াত দেবো, 10 বছর বেঁচে থাকলে 10,000 লোককে দাওয়াত দেবো, 20 বছর বেঁচে থাকলে লক্ষখানেক লোককে দাওয়াত দেবো, হয়তো পলিসি হবে 1000-2000 লোকে, সমস্যা নেই। দাওয়াতের কাজ শেষ হয়েছে না। আপনি তো কেউ তো বলতে পারবে না যে আল্লাহ আমাকে কেউ বলেই না যে সুদ মুক্ত অর্থ ব্যবস্থায় যেতে হবে। অ্যাটলিস্ট আপনি বলতেন না ভাই আমি আল্লাহ আমি দাওয়াত করেছি, এতগুলো লোককে তাবলীগ করেছি, যাকে আমি দাওয়াত দিয়েছি সুদমুক্ত অর্থ ব্যবস্থা আসার জন্য। আল্লাহ যদি কবুল করেন, আপনার নিয়ত এবং কাজকে যদি কবুল করেন, নিশ্চয়ই হয়তো আমাদের পরকালে পরিচালনার বিষয়ও হতে পারে। কথাগুলোকে যদি আমি কেন বলছি যে এই কথা কেন বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যখন কাজ করবে প্লিজ আপনারা মানে একটু যদি আমাদের কোনো প্রবলেম, আমার নিজের অনেক প্রবলেম আছে, বাট প্লিজ একটু মাইন্ডসেট করেন আমরা যেন ভালো মানুষ হই, আমাদের কাজগুলো যেন আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, আমার জন্য এসের জন্য আমরা পরকালে জান্নাত পেতে পারি। তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আসলে বেঙ্গলে কেন কাজ করবে। আমার যদি কোনো ভুল হয়, আমাদের কাগজে যদি কোথাও ভুল থাকে, যদি কোনো মুফতি বলে যে এটা ঠিক নাই, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের দায়িত্ব হচ্ছে যদি কোথাও ভুল থাকে, উনি যদি বলে যে ঠিক নাই, আমরা এটা সংশোধন করতে রাজি আছি। আমাদের কোনো ইগো নাই, কোরআন এবং সুন্নাহর সঙ্গে আমাদের কোনো নিজের মাথা খাটিয়ে কোনো সলিউশন করতে যাব না। আমরা যেতে চাই, কারণ যদি আমার মানব সৃষ্ট হতো আমরা অনেক কিছু চিন্তা করতাম, এখানে আমার চিন্তার কোনো অবকাশ নেই। সুতরাং এটা ওপেন, আপনাদের যা কেউ যদি কখনো বলে যে বেঙ্গলের এই সমস্যা আছে, এটা শরীরে অনুযায়ী হয় নাই, প্লিজ আমাদেরকে জানাবেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? আমরা ওপেন দাওয়াত দিই এবং ওপেন আমরা ভালো কিছু করতে চাই, ভালো কাজে কোনো হার জিত নাই ভাই। কেউ গ্রহণ করতে পারে, নাও করতে পারে, বাট আমি আমার দাওয়াত দিতে চাই। কথাটাকে বুঝতে পেরেছেন? বাট আপনি আমি এটাও বলতে চাই এই প্ল্যাটফর্ম যেটা আমি আগে কথা বলে এসেছি, এটা আপনাকে লং টার্ম একটা ভালো মানুষ হিসেবে, ভালো সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে এই বেঙ্গলকে তৈরি করার জন্য কাজ করছে। আমি মাঝে মাঝে বলি যে কেন আমরা আমাদের সবাইকে যখন আজকে আপনারা এখানে আসছেন, কোনো না কোনো অসিলায় তো এসছে। এমনও হতে পারে যে এটা আপনার জীবনকে অন্যভাবে পরিবর্তন করে দিতে পারে। যে ধরনের চিন্তা ভাবনার ভিতরে একসময় ছিলেন, আজকে আমাদের সবার কথাবার্তা শুনে হয়তো আমাদেরকে আলোচনা করো, চিন্তা চেতনা এবং কাজের পদ্ধতিগত কোনো চেঞ্জ আসতে পারে। তো আমরা সেইটাকে মাথায় রেখে আমরা যেন কাজ করি। আমরা মনে করি বেঙ্গলে যদি তারপরে যেটা বলবো যে আমাদের যে লিফলেট, বিশেষ করে আমাদের যে নতুন আমাদের ডায়েরি করি না, আমরা নোটবুক করি। নোটবুকের ভিতরে প্রায় প্রথমে বেশ কিছু পেজ আছে যেখানে আমাদের কোম্পানির তথ্য দেওয়া আছে, আমাদের শরীরের মডেল দেওয়া আছে, আমাদের শরীরে বোর্ডে করা আছে, প্রোডাক্ট ফিচারগুলো কীভাবে করা হয়েছে সেটাও দেওয়া আছে। তো এই বিষয়গুলো পড়তে হবে। আমি সবসময় বিশ্বাস করি যে জ্ঞানী এবং অজ্ঞানী, মানে যেটা হচ্ছে যে জ্ঞানহীন মানুষের মধ্যে তফাৎ অনেক। কোরআনেও মানুষের বলা হয়েছে আলেমের ব্যাপারে। আলেম কৃষ্ণ দেব শুধু কোরআন পড়লে যে আলেম তা না, জ্ঞানী মানুষ। জ্ঞানী এবং বলে নাই যে জ্ঞানী এবং যারা জ্ঞানহীন এক মা এক নয়, দুজনের ইবাদত হয়। জ্ঞান আমরা চর্চা করতে, জ্ঞান অর্জন করতে। ইসলাম সবসময় প্রেফার করে জ্ঞান অর্জন করার বিষয়, কারণ আমরা না জানা থাকলে ভুল করে যেতে পারি। এই বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি। আমরা সব পড়াশোনার কথা বলি, বিশেষ করে আমি পড়াশোনার কথা বলি, কারণ নিজে এখন পড়াশোনা করি। যেখানে পারি মানে 2 লাইন পড়ার চেষ্টা করি। যদি বাদামের প্যাকেটও 2 লাইন লেখা থাকে, দেখিতে আসলে কী লেখা আছে এখানে, হয়তো এটা আমার সাবজেক্ট। আমি পড়াশোনা করেছি ম্যাথমেটিক্সে, আমি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার মানে এই না যে আমি অন্য সাবজেক্ট জানবো। পৃথিবীতে অনেক জ্ঞানের জায়গা রয়ে গেছে, যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারেন, সেখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, নিজেকে সমৃদ্ধ করতে পারেন। সো এই জায়গাটা জন্য আমি পড়াশোনা হয়নি। আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাই না, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাই না। তার মানে কি আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য শুনতে পারবো না? এখন ইউটিউবের কল্যাণে কিন্তু আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য আমরা শুনতে পারি। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাই না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার ইউটিউবে সার্চ করে দেখবেন পেয়ে যাবেন। এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে ক্লাস নেন, কীভাবে শিক্ষা দেন, কোন টপিক্সের উপর কীভাবে ক্লাস নেন, আপনি শুনতে পারেন। সো এখন তো অবারিত বিশ্ব, উন্মুক্ত বিশ্ব। সো আমি চাই যে আপনারা একটু জ্ঞানবান হবেন, আমাদের নলেজগুলো রপ্ত করবেন। তো আমি আজকে আপনার শেষ করছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো আমারও আবার যেতে হবে অন্য একটা প্রোগ্রামে। তো আপনারা ভালো থাকবেন এবং আপনারা লাইভ প্ল্যাটফর্মে ভালো কোম্পানি, ভালো লিডারের সঙ্গে আছেন। আপনাদের মানে
মানে আমাদের বেটার ফিউচার সঙ্গে কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গিফট দেবেন, আমরা একটা গিফট। ইয়াম